ইরানের বেশ অন্তত ৫,০০০ বছরের ইতিহাস ঐতিহ্য আছে। তার সততা এবং প্রতারণায় ইসরায়েলকে হারানো খুব কঠিন। এই পরাক্রমশীল যুক্তরাষ্ট্র আর ইসের সাথে ইরানের পেরে ওঠা কঠিন। এটি আসলে কোনো ধর্মযুদ্ধ না, এটি ক্রুসেড না, এটা আসলে একটা বর্বরতা। অন্তত ২৭টি জায়গায়, বাইরের দেশের ২৭টি জায়গায় ইরান মিসাইল মেরেছে। ইরান যে পদ্ধতি নিয়েছে তাতে বলা যায় যে সে নিজেও শেষ হবে, অপরদিকে যতটা পারা যায় শেষ করে যাবে। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস খান। আমরা জানি এবং সারা বিশ্ববাসী জানে যে গত কদিন ধরেই ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকা মিলে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়েছে বিভিন্নভাবে। এছাড়া বাংলাদেশে অনেক বিভিন্ন ঘটনা বলে রয়েছে, যেমন আজকে টিআইবি বলেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিল করতে। 5টি ব্যাংকে যারা গ্রাহক ছিলেন তারা আজকে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন বিদ্যুৎ সাশ্রয় করতে। এসব ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এবং আরটিভির হেড অফ নিউজ জনাব ইলিয়াস হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সূচনায় যা বলছিলাম আপনি তো শুনেছেন যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ যে করছে, বাট আজকে একটি নতুন দিক আছে যে বিশ্ব যারা পরমাণু বিশেষজ্ঞ তারা বলছে যে ইরান এখন ভিন্ন পথ নিতে পারে, সাউথ কোরিয়ার মতো, যে তারা যে কোনো নর্থ কোরিয়ার মতো যে কোনো উপায়ে পারমাণবিক বোমা তৈরি করে তারপর একটা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করবে। আপনি বা আমরা কেউই পরমাণু বিশেষজ্ঞ না, বাট একটি কমন ধারণা তো সবারই আছে। আপনি কি মনে করেন? না, আসলে এই সময়ে এই যুদ্ধটা মানে পৃথিবীকে অস্থির করে দেওয়ার জন্য খুবই খারাপ একটি নজির স্থাপন করলো যারা আগ্রাসী যে রাষ্ট্র দুটি যারা এই আক্রমণ করলো। আপনি জানেন যে ইরানের বেশ অন্তত ৫,০০০ বছরের ইতিহাস ঐতিহ্য আছে তাদের, এবং পৃথিবীর একটি সম্পদ। ইরানের যে প্রত্নতাত্ত্বিক পরিচয়, তারপরে তার যে লোকাচার, তার যে ঐতিহ্য, এটি বিশ্ব সম্পদ, শুধু ইরানের না। পক্ষান্তর আপনি যে দুটি রাষ্ট্র যুদ্ধবাজ হিসেবে পরিচিত, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, এদের ইতিহাস কিন্তু খুব প্রাচীন না। আমেরিকা তো 500 বছর আগের ইতিহাস আপনি খুঁজে পাবেন না। তারা বাপে তারানো মায়ে খেদানো ইউরোপ থেকে নানানজন গিয়ে রেড ইন্ডিয়ানদেরকে, সহজ সরল রেড ইন্ডিয়ানদেরকে আদিবাসীদের হটিয়ে দিয়ে মানে ইউরোপেরই বর্ধিত সংস্করণ করেছে। পরবর্তীতে তারা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে, এবং দেখবেন যে সারা বিশ্বে তারা মানবতার কথা বলে, মানবতার ফেরিওয়ালা হয়ে থাকে। তারা নানান কিছু, একটু কুকুর আঘাত পেলে তারা তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আর এখানে 165 জনের মতো স্কুল ছাত্রী, মানে এটা যে কোনো মানে সীমার পাষাণের বুক কেঁপে যাবে যে এইভাবে মেরে ফেলা হয় তাদেরকে, এবং সেখানে আরও এটা সেটা করবে এটা ভাবছে। দুঃখজনক এটি যে এটি আসলে কোনো ধর্মযুদ্ধ না, এটি ক্রুসেড না, যে কারণে বাংলাদেশ বা এই অঞ্চলের মানুষ একটু আবেগ আপ্লুত হয়ে ওঠে যে মুসলিম দেশে আক্রমণ। যুদ্ধটা কিন্তু আসলে সেই অর্থে না। সেটা যদি হতো তাহলে আরব বিশ্বের যে এতগুলো মুসলিম দেশ তারা তার সাথে নেই, উল্টু সারাদিন যারা বকাঝকা করে ইহুদি নাসারা বলে যাদেরকে, তাদের সাথেই ওই দেশগুলো আছে। তো এখন এটা বাংলাদেশের মানুষ শুনলে খুব একটা খুশি হবে না, মন খারাপের মতো খবর। আসলে এই পরাক্রমশীল যুক্তরাষ্ট্র আর ইসের সাথে ইরানের পেরে ওঠা কঠিন, সম্ভব না। আপনি দেখেছেন এর আগে ইরাকের পরিণতি দেখেছেন, আরও অন্য রাষ্ট্রের দেখেছেন। তো ইরান যে বার্তাটি দিতে পেরেছে যে নিশ্চিত পরাজয় জেনেও বা এত বড় আক্রমণের কাছে নতি স্বীকার না করে তারা যে ফাইটটা করেছে, চোখে চোখ রেখে কথা বলেছে, অস্ত্র জবাব দিচ্ছে, পুরো পৃথিবীর ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। যত দেশ আপনি বলতে পারেন যে সেইটাই, যে একা লড়ছে সে একটা আগ্রাসী যুদ্ধবাজ দেশগুলোর সাথে। তো কিন্তু শেষ রক্ষা হবে না। এই কারণে আপনি বোঝেন যে আমেরিকা এত বড় দেশ এবং তাদের অস্ত্র ভাণ্ডার এত মজবুত, এবং অন্যান্য রাষ্ট্রগুলো তাদের সাথে আসছে। অলরেডি আপনার ফ্রান্স তারা রণতরী পাঠাচ্ছে, আপনার যুক্তরাজ্য তার পাশে থাকার ঘোষণা করেছে। সৌদি আরব তো জানেন যে এই যুদ্ধের পেছনে তার ইন্ধন আছে, প্রকাশ্যে না কিন্তু ইন্ধন আছে। তো এইখানে যা হচ্ছে আলটিমেটলি হয়তো এটি প্রথমে একটা ধারণা পাওয়া গিয়েছিল যে 4 সপ্তাহের মতো হয়তো এই যুদ্ধ টিকতে পারে। তো এখন ইরান যে পদ্ধতি নিয়েছে তাতে বলা যায় যে সে নিজেও শেষ হবে, অপরদিকে যতটা পারা যায় শেষ করে যাবে। তো ওই ধারণায় আপনি দেখেন যে অন্তত 27টি জায়গায়, বাইরের দেশের 27টি জায়গায় ইরান মিসাইল মেরেছে এবং আক্রমণ করেছে।
তো প্রথমত লক্ষ্য হচ্ছে যে মার্কিন ঘাঁটি রয়েছে যে সমস্ত দেশগুলোতে সেখানের উপরে। এটি নিয়ে একটি কথা আছে কিন্তু আপনি আজকে আপনার চোখে পড়েছে কিনা আমি আমি বলতে পারছি না, যে ইসরায়েলও কিছু টেকনিক করে ওই সব দেশে, যেগুলো ইরানের কথা বলা হচ্ছে, ওই দেশগুলো যাতে ইরানের উপর ক্ষুব্ধ হয় সে কারণে সেই সব দেশে কিছু এই মিসাইল বা ড্রোন হামলা করেছে, এরকম কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে, কারণ সততা এবং প্রতারণায় ইসরায়েলকে হারানো খুব কঠিন। এটা এখন না, শুধু আপনি যদি পুরনো ইতিহাস ঘাটেন বা ধর্মীয় ইতিহাস পড়েন, দেখবেন যে ইসরায়েলের সারাক্ষণই হচ্ছে তাদের সততা প্রতারণার ইতিহাস। তারা এটা করতে পারে। তবে আরেকটা দিক থেকে আলোচনাটা আসছে এরকম যে ইরান যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা করছে, তার অ্যাচিভমেন্টটা কী হতে পারে আর কি। তো তারও একটা ব্যাখ্যা এরকম আসছে যে হতে পারে যে তাহলে অন্যরাও জড়ায় যাক এটার সাথে, এবং যাতে ইরান আর একা মারা যাবে না আর কি। অন্যরা জড়ায় গেলে জাতিসংঘ হয়তো কথা বলে উঠবে, বিশ্বের সারা কোণে কোণে একটা প্রতিবাদ উঠবে যে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে বিশ্ব, নাকি একটা আঞ্চলিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থেকে এটি একটি সমাধানের পথে আসবে। এই মেসেজ দেওয়ার জন্য আপনার এটাকে একটু বিস্তৃত করার একটা চেষ্টা থাকতে পারে। আর আপনি যেটা বললেন যে ইসরায়েলও হয়তো ইরানের নাম ভাঙিয়ে তাহলে এই জায়গাগুলোতে আক্রমণ করতে পারে, দেশগুলো ক্ষুব্ধ হয় ইরানের প্রতি। তো এই সব বিবেচনায় এটা কারোর জন্য আসলে ভালো না। আপনার ইরান তো এখন আক্রান্ত এবং সে জানে তার পরিণতি, যে হয়তো সে শেষ হয়ে যাবে, কিন্তু বিশ্বকে একটি বার্তা দিয়ে যেতে চায় যে যারা মানবতার কথা বলে কিন্তু অযাচিতভাবে অন্যের দেশ আক্রমণ করে। কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেছে। এটা আসলে একটা বর্বরতা। আমরা বলি যে আমরা আধুনিক হয়েছি, এখন মানবতার জয়গান করছি, আসলে মনে হয় ঠিক সেই জায়গায় যায়নি। আগেও যেটা ছিল জর্জার মুল্লুকতার, আগে ঘোড়া হয় আর তরবারি দিয়ে আপনি লুণ্ঠন করে নিয়ে নিত, এখন সুইচ টিপে মিসাইল দিয়ে নিচ্ছে। মানসিকতা, আগ্রাসী চিন্তা ধারণা তো একই জায়গায় রয়েছে, কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এই যে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে আমেরিকার সঙ্গে আছে, এ কারণে কিন্তু একটা সংকটের আশঙ্কা আমরা করছি। যে আপনি জানেন যে অলরেডি হর্মুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, তেলের দাম বাড়তে পারে বলে ধারণা করছেন, বেড়েছে বোধহয় বাংলাদেশ কিছু। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে কিন্তু তিনি বলেছেন বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। ইনি ওটি ঠিকই বলছেন। আপনার তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরের থেকেই অনেকগুলোই পদক্ষেপ নিয়েছেন, যেগুলো দেখে উদাহরণ সৃষ্টি হচ্ছে যে এটি করা যেতে পারে। তো সামনের যে সংকট, এখন আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে এইভাবে হয়তো ধরেন আপনার রুমে 4টা বাল্ব জ্বলে, আপনি 2টা চালালেন, বা গ্যাসের চুলাটা আমাদের অনেক বেখেয়ালি সংসারের লোকজন আছে যে জ্বালিয়ে রাখে, বা একটা ম্যাচের কাঠি ক্ষতি হবে বলে গ্যাসের চুলাই জ্বালিয়ে রাখে। এগুলোতে হয়তো বারবার নির্দেশনা দিয়ে যে একটু সাশ্রয়ী হন, সাশ্রয়ী হন, এটা করা যেতে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে সাশ্রয়ী হয়ে আসলে এই সংকট মোকাবেলা করা যাবে না। এইটার জন্য আপনাকে রাষ্ট্রীয়ভাবে যে মজুদ আছে সেটা আরও বাড়ানো যায় কি না, বা সেখান থেকে যাতে চুরি অপচয় না হয় সেটা রুখে দেওয়া। আমি আপনি ব্যক্তিগত জীবনে যে অপচয় করি সেটা খুব বেশি না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে অনেক অপচয়। আপনি জানেন যে বাংলাদেশে বিদ্যুতের সিস্টেম লস বলে একটা ব্যাপার আছে। হঠাৎ আপনার বাসার বিল একটু বেড়ে যাবে, কিন্তু কেন বেড়ে যাচ্ছে? ও যে অন্য টাকা খেয়ে ঘুষ খেয়ে বড় কোম্পানিকে ছোট করে বিল দিচ্ছে, সেগুলো ম্যানেজ করার জন্য অনেক সময় আমার আপনার মতো নিরীহ গ্রাহকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। তো যে রাষ্ট্রীয় যে চুরি বা দুরাচার যে কাণ্ড কারখানা হয়, যেন প্রধানমন্ত্রীকে ওই সব জায়গায় বেশি হাইলাইট করতে হবে। নাগরিকরা সব সময়ই আপনার কিন্তু চেষ্টা করে সাশ্রয়ীভাবে চলতে। আর আমাদের দেশে ওই 8-9% বড়লোক ছাড়া বাকি যারা আছে সবাই কিন্তু কায়ক্লেশেই চলে, আসলে আহামরি কোনো কিছু অপচয় করে না। কিন্তু রাষ্ট্রীয় যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান আছে, সেই সব প্রতিষ্ঠান নানানভাবে অপচয় করে আর কি, সেগুলো শক্তভাবে ধরতে হবে। আর যেহেতু যুদ্ধ এখন পর্যন্ত অনিশ্চিত, যে কবে শেষ হবে ঠিক নেই, অতএব যে পর্যন্ত না এই সিদ্ধান্ত আছে সে পর্যন্ত আপনাকে যথেষ্ট সাবধানী হতে হবে এবং কৌশলী হতে হবে। আপনি লক্ষ্য করেছেন ইতিমধ্যে বাংলাদেশ বিবৃতি দিয়েছে, অনেকটা কৌশলী বিবৃতি, কোনো পক্ষ না নিয়ে। পরের বার চেঞ্জও করেছে। হ্যাঁ, পরের বার আবার কিছুটা চেঞ্জও করেছে। তো রাষ্ট্র তো একটা বড় ব্যাপার আর কি। আমি আপনি ব্যক্তিগত পর্যায়ে একরকমের চিন্তাভাবনা করতে পারি, কিন্তু রাষ্ট্রকে পরিচালনা করার জন্য ওই ভীষণ নিয়েই তাকে চলতে হবে এবং বুঝতে হবে। তো আমার ধারণা যে যদি আরও 1 মাস যুদ্ধ চলে,
একটা অবস্থা খারাপই হবে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে দুবাই খুব শান্তির আবাস হিসেবে বড় লোকদের কাছে পছন্দের জায়গা ছিল। এই ঘটনার পরে কিন্তু দুবাই থেকে চার্টার্ড প্লেন করে এক একজন অন্য দেশে পাড়ি জমাচ্ছে। সেই প্লেনের সংকট দেখা দিচ্ছে, কোটি কোটি টাকা লাগছে বাড়তি ভাড়া চলে বেড়েছে। তো সেই হিসেবে আমার এখানে ধরেন তেলের দাম বেড়ে যাবে। এখনই তো আমাদের এখানে ইস্টার্ন রিফাইনারি খুব বড় রিফাইনারি তেল শোধনাগার, ওরা তাদের একটা হরমুজ প্রণালীতে আটকা পড়েছে অনেক ব্যারেল তেল সহ। তো এরকম তার মানে কি আমাদের যেগুলো অন দ্য ওয়েতে আছে আসে পৌঁছতে পারবে না, বা নতুন যে অর্ডার আছে সেগুলো আনা যাবে না, স্বাভাবিকভাবেই একটা সংকট তৈরি হবে। দেশে কিন্তু এক ধরনের অর্থনৈতিক ঝুঁকিও তৈরি হচ্ছে, কারণ আমরা জানি যে রেমিটেন্স যারা পাঠাতো এটি কিন্তু ডিসরাপ্টেড হচ্ছে, এটি কিন্তু ঠিকভাবে পাঠাতে পারবেন বা কিছুদিনের মধ্যে আমরা দেখব। ঠিক এর আগ মুহূর্তে আপনি আজকে নিশ্চয়ই আপনি গণমাধ্যম কর্মী দেখে এসেছেন যে বাংলাদেশ ব্যাংকের সামনে 5টি ব্যাংক একীভূত করা হয়েছে, সেই ব্যাংকের গ্রাহকরা আজকে বিক্ষোভ করেছে এবং ব্যাপক বিক্ষোভ বলা যায়। এর কি সমাধানে আমরা দীর্ঘদিন ধরে শুনছি? এটা আসলে খুব দুঃখজনক, জানেন। এই যে 5টি ব্যাংকের কথা শুনলেই আমার মনে হয় 7টি কলেজের কথা। যে এই ঢাকা শহরের যে একটা প্রবলেম আর কি, যে ঢাকা কলেজ সহ তিতুমির কলেজ সহ 7টি কলেজের একটা সমস্যা আছে না, আমরা জানি অধিভুক্ত হওয়া নিয়ে। এক সময় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, এখন এটা আলাদা বিশ্ববিদ্যালয় করার, এটা কি আসলে খুব বড় সমস্যা আপনি বলেন? আমার কাছে মনে হয় যে এটা আসলে অবহেলার শিকার আর কি। খুব বেশি সমস্যা, খুব জটিল সমস্যা হওয়ার কথা না। 7টা বিশ্ববিদ্যালয় মিলিয়ে আপনি একটা ইউনিভার্সিটি করবেন, একটাকে সেন্ট্রাল ধরে করতে পারবেন, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেক বিশ্ববিদ্যালয় কলেজ আছে বাংলাদেশের, এরা ঢাকা শহরের বলে ওটার মধ্যে যাবে না এরকম হয়তো। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে কেন দিচ্ছেন? এটা এই প্রশ্ন যদিও এটা আর আমাকে আশ্চর্য লাগে। অন্য প্রসঙ্গ চলে আসলো যদিও, কিন্তু আমি ছোট করে শেষ করে দিই। আমার ওই 5 ব্যাংকের কথা শুনে ওই 7 কলেজের কথা মনে পড়লো, যে এই সমস্যাগুলো একেবারেই গৌণ, কিন্তু যারা এর সাথে জড়িত তাদের হয়তো কোনো স্বার্থ নিহিত আছে অথবা সিরিয়াসলি নেয় না। 5 ব্যাংকের ব্যাপারটাও এরকমই। আপনি জানেন যে গত 1.5 দশকে আওয়ামী লীগ শাসনামলে ব্যাংকগুলোর একেবারে ঝাঁঝরা করে ফেলছে আপনার ওই অলিগার্ক লুটেরা যারা ছিল ওই সময়ের। তো সেটারই একটা বলি হয়েছে এই ইসলামিক ভাবধারার ব্যাংকগুলোকে। তো পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ভাবলেন যেটিকে 5টা একখানে করে একটার আরেকটার অভাব পূরণ করে দিয়ে যদি শক্ত একটা অবস্থানে দাঁড় করানো যায়। তা আমাদের হয় কি যে পরিকল্পনা মোটামুটি ভালো থাকে, কিন্তু যখনই এটা বাস্তবায়নের ক্ষেত্রে যায় তখন ওই স্বার্থান্বেষী কিছু লোকজনের মধ্যে বিরোধ হয়ে পরি উড়ে যায় আর কল্পনাই হয়ে থাকে, ফলে পরিকল্পনা বাস্তবায়ন হয় না। হ্যাঁ, এখন ওই যে গ্রাহকরা তো ধরেন আপনার বিশৃঙ্খল, বিচ্ছিন্ন, ইউনাইটেড না তারা। ফলে যার যখন প্রবলেম হচ্ছে সে হয়তো ব্যাংকের যায় ধর্ণা দিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না, ফিরে আসছে মন খারাপ করে। কিন্তু এই যে আপনি মানববন্ধনের কথা বললেন, এটিও খুব বেশি সাকসেস হবে বলে আমার মনে হয় না, কারণ এরা ম্যাক্সিমামই নিম্ন মধ্যবিত্ত এবং কি দিন আনি দিন খাই এরকম লোকজন আছে। এরা চাইবে কি যে কোনোভাবে আমার নিজের টাকা আমি জমা দিছি, সেখানে যদি 2000 টাকা কম দিয়েও আমাকে দেয়, তাও যেন আমার টাকাটা আমাকে দিয়ে দেয়। এরা বড় কিছু চেঞ্জ করবে বা একটা আন্দোলন সংগ্রাম করে ব্যাংকে একটা থ্রেড দিবে, সেটা আসলে পারবে না যদি না সরকার কল্যাণমুখী হয়। সরকার যদি দরদি হয়ে ওই লোকগুলোর প্রতি মমতা দেখিয়ে ব্যবস্থা না নেয়, তাহলে সহজে দূর হবে না সংকট। আপনি এটার সাথেই বোধহয় শুরুতে এটাও বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের যে ব্যাপারটা, এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ রোল আছে আপনার এই 5 ব্যাংকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা উদ্যোগটা নিয়েছিলেন ঠিকই, কিন্তু এটি করে যেতে পারেননি। আমরা তো জানি যে নানান আলোচনায় আসে অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টা ইস্যু তার কাছে মূল এজেন্ডা ছিল, কিন্তু এছাড়া আরও একাধিক এজেন্ডা নিয়ে তারা ব্যস্ত সময় পার করছে, যে কারণে যে কাজগুলো হওয়া দরকার সেগুলো হয়নি টাইমলি। এখন মানুষ সাফারার। তো এরপরে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর নিয়োগ করেছেন, আপনি জানেন টিআইবি তো প্রেস কনফারেন্স করে তাদের আপত্তির কথা বললই, কিন্তু যেদিন তার নাম এসছে গভর্নর হিসেবে, যে প্রথম দিকেই কিন্তু সংবাদটা খুব ভালোভাবে গণমাধ্যম নেয়নি। আপনি জানেন, আপনি গণমাধ্যমের লোক, হেডলাইন করার ক্ষেত্রে, নিউজ ট্রিটমেন্টের ক্ষেত্রে বোঝা যায় যে কে কীভাবে নিচ্ছে। বলছে যে একজন সোয়েটার ব্যবসায়ী গভর্নর হচ্ছেন, এটা তার মানে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না, এরকম একটা ইন্ডিকেশন ছিল এই নিউজের মধ্যে। তো আপনি হ্যাঁ, এই কথা সত্য যে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের পর সরকার তার মন মতো লোকজন বসাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, এতে কোনো দোষের কিছু নেই।
কিন্তু তখন আপনি যখন একজন সুয়েটের ব্যবসায়ীকে গভর্নর না, তার করতে background যাচ্ছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড সে educational background অর্থনীতি ভালো। নিয়ে লেখাপড়া করেছে, আরও একটা বাড়তি ডিগ্রি আছে, কিন্তু বাংলাদেশে না বোধহয় শুধু মানে হিউম্যান বিং মানুষের মধ্যে হয় কি আপনার রিয়েলিটির চেয়ে পারসেপশনটাকে খুব গুরুত্ব দেয় মানুষ। বাস্তবতা কি আছে এটা আপনার কাছ পর্যন্ত আমি পৌঁছার আগে আপনার নামে যে আলোচনা আছে, যে হাইপ উঠেছে, সেটা নিয়ে মানুষ এক ধরনের বিচার বিশ্লেষণে যায়। তো যখন উনি অর্থনীতিতে লেখাপড়া করা বা ব্যবসা বাণিজ্য ভালো সফল হয়েছেন, তো হয়তো এখানেও ভালো করবেন, কিন্তু যখনই আসলো যে না দেখে আমি বলে দিলাম যে পারবে না। আমি যখন শুনলাম যে একজন গার্মেন্টস ব্যবসায়ী গভর্নর হচ্ছে, এইটার যেটা প্রভাব, এটা নেতিবাচক একটা অবস্থায় চলে গেছে আর কি। তো টিআইবির বিশ্লেষণ নিশ্চয়ই আমি বলবো যে পাবলিকের মতো এই যে এরকম কনসেপ্ট থেকে হয়তো আসে নাই, তার আরও গবেষণা থেকেই তারা বলেছেন। তো যদি উনি ভালো করেন তো তখন আবার দেখবেন যে সবাই বাহবা দিবে, যে তখন বলবে যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, সে সোয়েটার ফ্যাক্টরি থেকে আসছে, কি হয়েছে, সে অনেক ভালো বোঝে। কিন্তু শঙ্কা থাকে কি জন্যে, যেমন উনি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য ছিলেন। আমি যে বললাম আপনার না যে পারসেপশনের কথা, তো মানুষ চায় যে এটা সব মানুষই দেখবেন যে আমি যখন একটা সুবিধা চাইবো তখন দেখবো যে আমার নিজের লোক আছে কিনা ওইখানে, আর যখন আমাকে যে এইরকম জায়গায় কথা বলতে বলবেন তখন আমি এমনভাবে কথা বলবো যে সব মানুষ যেন সমান ট্রিটমেন্ট পায়। তো এখন এটা খুব চ্যালেঞ্জ বিএনপির জন্য এবং গভর্নরের জন্য, যে যদি বিএনপি নেতৃবৃন্দদের যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বা লোনের কারবার আছে বা বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকিং কারবার আছে, তারা যদি আলাদা গুরুত্ব না পায় এই গভর্নরের কাছে, তাহলে কিন্তু বিএনপি তারা হয়তো খেপে যাবে, কিন্তু বিএনপি কিন্তু শ্রদ্ধার জায়গাটা পাবে যে ওনারা এমন একজন গভর্নর দিয়েছেন যিনি দল নিরপেক্ষভাবে কাজ করছেন, বিএনপি নেতাকর্মীদের ফেভার করছেন না। তো এটা হবে পজিটিভ দিক। আর আপনি যেটা বললেন ওটা তো নেগেটিভ, হয়তো ভেতরে ভেতরে হতে থাকবে, তারা রাগ করবে। আর জিনিসটা হচ্ছে যেটি, যে উনি যদি প্রপারলি বোঝেন অর্থনীতিটা, যেমন বাংলাদেশ ব্যাংকের আপনি জানেন যে একবার টাকা এখান থেকে চুরি হয়ে গেল, ফিলিপিন্সের আদালতে কথা হচ্ছিল, অনেক হয়নি, উদ্ধার হয়নি। তারপর অনেক ঋণ খেলাপির অনেক বিষয় এসে আছে, এই 5 ব্যাংকের ইস্যুটা বললেন, এগুলো যদি দক্ষতার সাথে উনি স্টেপ নিতে পারেন তাহলে কিন্তু উনিও টিকে যাবেন এবং তখন প্রশংসার দাবিদার হবেন যে ভালো গভর্নর দিয়েছিল বিএনপি। শুরুতে অনেকে বুঝতে পারেন, এই সমালোচনা করেছে এরকম। এখন ডিপেন্ড করছে ওনার পারফরমেন্সের উপরে, আসলে সে কতটা করতে পারবে। আপনি জানেন যে সালেউদ্দিন সাহেব, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, উনি বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন গভর্নর ছিলেন। তো ওই সময়ও বিএনপির কিছু উঠতি ব্যবসায়ী, তারপরে তরুণ নেতৃত্ব, এরকম একটা চাপ ছিল যে আওয়ামী লীগ শাসনামলে যেটি দেখলেন না, যে ব্যাংক থেকে সমানে লোন নেওয়া, তারপর ব্যাংকে খালি করে দেওয়া বা আপনার ঋণ খেলাপিদের সুবিধা দেওয়া, এরকম কিছু বিষয় আশয় নিয়ে গভর্নরের কাছে দাবি উঠেছিল। তো উনি তো জানেন সালেউদ্দিন সাহেব মোটামুটি সর্বজনগ্রাহ্য লোক, যে উনি ভালো অর্থনীতিবিদ এবং লোক হিসেবেও অতটা দুর্নীতিগ্রস্ত না, মানে যতটা সমালোচনা আসে তার নামে এরকম শুনিনি আমরা। তো উনি বিএনপির সরকার ক্ষমতায়, উনি গভর্নর, তাদের বাছাই করা, তো ওই নেতৃবৃন্দদের সাথে উনি বেশ চেষ্টা করেছেন ওইভাবে লোন না দিতে। পরবর্তীতে ব্যাপারটা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে করায় এবং খালেদা জিয়া গভর্নরকে ডেকে পাঠায়। গভর্নর ওই দিন, এই গল্পটা তাদের কাছ থেকে শোনা আমার আর কি, তো গভর্নর ওই দিন একটা রিজাইন লেটারও লিখে ব্যাগে ভরে নিয়ে গেছিলেন। তেজগাঁও প্রাইম মিনিস্টার অফিসে যখন বলে কি হয়েছে, তো উনি বুঝিয়ে বললেন এই হলে ব্যাংকগুলো আর ব্যাংক থাকবে না, এগুলো ফাঁকা হয়ে যাবে, এইভাবে অন্যরা ওই সুযোগ নেবে। তো আপনি জানেন যে খালেদা জিয়ার দেশপ্রেম এটা প্রশ্নাতীত একটি বিষয়, উনি ব্যাপারটা বুঝলেন এবং ওনার দলের নেতাকর্মীদেরই দাবি ছিল সেটা সে নাকচ করে দিলেন এবং বললেন যে না ঠিক আছে, ইউ আর রাইট, আপনি যেভাবে চালাচ্ছেন এভাবে চালান। তো সালেউদ্দিন কিন্তু ব্যাগের থেকে তার আর ওইটা বের করা লাগে নাই, ওই রিজাইন লেটারটা, তো টিকে গেছিল ব্যাংকগুলো। যে কারণে গত আওয়ামী লীগ সরকারের সময় এরকম হয়তো গভর্নর আর ওরকম পিএম না থাকায় ব্যাংকগুলো ঝাঁঝরা হয়ে গেছে। এখন সেই ব্যাংকের ওই 5টি ব্যাংক সহ অন্যান্য অর্থনীতিকে সচল করতে হলে আসলে তার পারফরমেন্সের উপরে নির্ভর করে গভর্নরের। এখন যেহেতু বিএনপি চ্যালেঞ্জটা নিয়েছে, আমি এবং তারেক রহমানের নতুন নেতৃত্ব সে যেভাবে বলে যাচ্ছেন, করে যাচ্ছেন, যদি এটা বন্টিং হয় তাহলে ভালো হবে বলেই প্রত্যাশা রাখি। আজকে আরেকটি খবর আছে, আপনি জানেন যে হাইকোর্ট থেকে জনাব আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক, তিনি আজকে জামিন পেয়েছেন এবং এই জনাব আনিস আলমগীরের গ্রেফতার নিয়ে কিন্তু দেশে বিদেশে নানা আলোচনা হয়েছে।
এটি আপনি কি আমি ঠিক পরিষ্কার না, আমি শুনেছি সে জামিন পেয়েছেন, কিন্তু তার নামে 2টা মামলা ছিল আর কি। একটাই জামিন পেয়েছেন? হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটি হয় আর কি, যেটি পেয়েছে সেটি হচ্ছে আপনার ওই যে কোনো একটা অবমাননা বা প্রথম যে মামলাটা হলো আর কি, দ্বিতীয়টা দুদক করেছে। তো প্রথমটা যদি সে জামিন পেয়ে থাকে তাহলে এখন দ্বিতীয়টাতেও তাকে জামিন পেতে হবে, তারপরে সে ছাড়া পাবেন। জামিন পেয়েছেন কিন্তু এখনও সে ছাড়া পাননি। তবে যে মামলাটি উনি জামিন পেয়েছেন আর যেভাবে তাকে আটক করা হয়েছে, এটা আসলে অনেকটা হাস্যকর ব্যাপার আর কি। ওই মামলার মেরিট বা গুণ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক বিতর্ক এবং সমালোচনা রয়েছে। আনিস আলমগীর বেশ পরিচিত সমালোচক, টেলিভিশনের টকশোতে বা কলামে লিখে থাকেন। তো সরকার তো বর্তমানে যে সরকার ক্ষমতায়, যদিও উনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই গ্রেফতার হয়েছেন, তো ওই সরকারও যখন ক্ষমতা নেয় গ্রহণ করে তখন কিন্তু বলেছিল যে মন খুলে সমালোচনা করুন, কথা বলুন। তো সরকারের সেই কথার সাথে আর আইন শৃঙ্খলা বাহিনী যে ওনাকে অ্যারেস্ট করলো, এটা ঠিক যায় না। কথা বলার কারণে আপনি অ্যারেস্ট করবেন, তাহলে তো আর আগের চেয়ে পার্থক্য কী হলো? এরপরে দুদক যে মামলাটি করেছে সেটিও অনেকটা উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। তার যে সহায় সম্পদ, তাতে দুদককে অযথা এখানে সময় নষ্ট করছে আর কি বলেই মনে হয়েছে। তো একথা সত্য যে যারা আপনার গত 15 বছর কথাই বলার সুযোগ ছিল না, সামান্য ফেসবুক স্ট্যাটাসের কারণে জেলে যেতে হয়েছে, এখন কিন্তু, এবং কি ওই আপনার 15 বছরের যে সরকারের সমর্থক ছিলেন যারা, তারাও এখন খুব উচ্চকণ্ঠ এবং বলেন কথা বলতে দেওয়া হচ্ছে না কেন, কথা বলতে দিতে হবে। তো এটা নিয়ে সমালোচনা আছে বা বিতর্ক আছে, কিন্তু আমি তারপরেও এটাকে পজিটিভ বলবো যে তারাও কথা বলুক, সবাই কথা বলুক। কথা বলার জবাব আপনি কথার মাধ্যমেই দেন। আরো অনেক সাংবাদিক নামে মামলা আছে কিন্তু আপনি জি, জানেন, 5 তারিখের পর এবং জেলেও আছেন কয়েকজন। জি, বেশ কয়েকজন জেলে আছে। এটা খুব দুঃখজনক। আমরা বলছি কি যে আওয়ামী লীগ সরকারের সাথে শুধু তো কিছু আপনার সাংবাদিক না, আপনার শিল্পপতিরা কোথায় ছিল, আমলারা কোথায় ছিল, সমস্ত শ্রেণী পেশার মানুষ শেখ হাসিনার সাথেই ছিল এবং হয়তো থাকতে বাধ্য হয়েছিল। তাদেরও হয়তো নিজের নিজের গল্প আছে, ব্যাখ্যা দিবে তারা, কিন্তু দৃশ্যত সাথেই ছিল। তো আপনি যদি একটা রেজিম পাল্টানোর পরে সাথে থাকার অজুহাতে কিছু সাংবাদিকদের খালি মামলা দিবেন আর অন্যদের মামলা দিবেন না, তাহলেও এটা দ্বিচারিতা হয়ে গেল। আর যাদের নামে মামলা দিয়েছেন, হ্যাঁ, আমরা হয়তো বলতে পারি যে সরকারের সাথে ঘনিষ্ঠ থাকায় সে 2টা ঠিকাদারি কাজ পেয়েছিল বা 3বার তার সাথে বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছিল, এইগুলো সুযোগ হয়তো সে নিয়েছে। তাহলে আপনি করেন, ক্ষমতার ব্যবহার মামলা করেন, বা সন্দেহ যদি করেন সে হয়তো অবৈধভাবে পয়সা উপার্জন করছে, তাহলে অর্থ তারই করেন, হিসাব চান। যদি পাচার করে থাকে পাচারের মামলা করেন, কিন্তু হত্যা মামলা কিভাবে করেন? এটি বলা হচ্ছে যে শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, এতে সাংবাদিকদের একটি, ধরুন তাকে এই হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তাকে কি বলে, এটাকে উৎসাহ দেওয়া ব্যাপারে সাংবাদিকদের অনেক ভূমিকা আছে, সেই জন্য তাদেরকে হত্যা মামলা আসা। এইটা একটা ন্যারেটিভ আর কি। আপনি ধরেন যে আমরা যদি একটা বিশ্লেষণ করি যে আপনার কচু ঘেঁচু শুনতে ভালো শোনায় না, কিন্তু কচুতে ভিটামিন আয়রন আছে ভালো আর কি। তো এখন ওর বাড়ির পিছে কচু ক্ষেত ছিল বলে সে খুব আয়রনে সমৃদ্ধ হয়েছে, আর একজনের আশেপাশে নাই বলে সে এটা পায় নাই। তো বিষয়টা এরকম হয়ে যায় আর কি। আপনার ধরেন যে শাখা প্রশাখা দিয়ে আপনি তাকে জড়াচ্ছেন, কিন্তু ফৌজদারি অপরাধে এইভাবে তো হয় না। আপনার আত্মহত্যার ক্ষেত্রে আজকাল দেখবেন যেটা অনেকটা প্রবণতা বেড়ে গেছে, দাম্পত্য কলহ এটা সেটার ক্ষেত্রে তো বলা হচ্ছে যে স্বামী স্ত্রীকে প্ররোচিত করেছিল আত্মহত্যা করতে, তারপরে তার নামে মামলা হয়েছে। তো সেইটার ব্যাপারে কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি একটু সফট থাকে আর কি। আপনি যে স্বামী নিজ হাতে কুপিয়ে স্ত্রীকে মেরেছে সেটার যে বিচার, আর প্ররোচনা দিয়েছে সেটার বিচার কিন্তু একরকম হয় না, বা মানুষের সিম্প্যাথিটা কম বেশি হয়। তো এইটাই আপনার হাসিনা সরকার আপনার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য নামকাওস্তে ইলেকশন দিয়েছে, তারপরে আপনার এই স্থাপকের দল নিয়ে ঘুরেছে, কিন্তু সেইটার সাথে হত্যা মামলা যে সমানভাবে হবে এটা ঠিক ভালো উদাহরণ না আর কি। কারণ আমরা তো দেখেছি 90-এর স্বৈরাচার পতনের পরে সারা জাতিই আশা করেছিল যে প্রেসিডেন্ট শাসিত থেকে আমরা চলে আসলাম সংসদীয় গণতন্ত্রে। তারপরে যে 2টি দল সবচেয়ে বড় সাফারার এরশাদি জমানায়, তারাই সরকারি দল এবং বিরোধী দল, নিশ্চয়ই একটা ভালো হেলদি ডেমোক্রেসি এস্টাবলিশড হবে বাংলাদেশে। কিন্তু কি দেখলাম আমরা, যে পারস্পরিক আদা ছোড়াছড়ি, অন্যদের ইন্ধন, বাইরের দেশের নাক গলানো, এইসব করে করেই তো নষ্ট হয়েছে। আশ্চর্যজনকভাবে এবারও দেখেন সেই মিলটা আছে। আওয়ামী লীগ সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং জামাত, এবং এরা যুগপতভাবে আন্দোলন করেছে সরকার বিরোধী। আজকে মজার ব্যাপার, এরাই আবার সরকারি দল এবং বিরোধী দল হয়ে সামনে আসছে।
আবার বিরোধীও জড়িয়েছে। হ্যাঁ, এবং এখন পর্যন্ত আপনার ক্ষমতাসীন দলের প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত একটা ভালো রিলেশন বজায় রাখার জন্য একাধিক উদাহরণ তিনি তৈরি করেছেন। বিরোধী নেতাদের বাসায় যাওয়া, তাদের ইফতারে অংশগ্রহণ করা, এটা খুবই এই দৃশ্য কিন্তু আমরা দীর্ঘদিন দেখিনি। না, এই দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন অনুপস্থিত ছিল। তো উনি এই জিনিসগুলো চেষ্টা করছেন। তো এই চেষ্টায় যদি অপর পক্ষও সেইভাবে আগে আসে, সহযোগিতা করে, তাহলে একটা ভালো অবস্থান হয়তো হতে পারে। কিন্তু সেটা যদি না হয় তাহলে হয়তো বা মানে আমি আশা করি না, মানে আশঙ্কা করি না যে আবারও দেশ আগের দিকে যাবে। তো হয়তো এত ঘটনা দুর্ঘটনার থেকে একটা ভালো শিক্ষা বা অভিজ্ঞতারা নেবে। কিন্তু ওই নিলেও যেটা বাস্তবায়ন করতে হবে যে আপনার দলের জন্য বা আপনার লোকের জন্য যেটা ভালো হবে সেটা যাতে অন্য লোকের জন্যও আপনি করেন, তাহলেই আপনার দোষটা কম হবে, যে আপনার চেষ্টাটা ছিল, হয়তো বা ভাগ্যে ছিল না, কিন্তু চেষ্টাটা তো থাকতে হবে। সেই অনুযায়ী আমরা যে জায়গা থেকে এই জায়গায় চলে আসলাম আলোচনায়, আপনার ব্যাংকের কথা বলেন, তারপরে বিভিন্ন দায়িত্বশীল পদে লোক নিয়োগের কথা বলেন, আপনি একটা যোগ্য লোককে দেন এবং সার্বজনীন একটা লোককে দেন, যেহেতু ওই পোস্টগুলো ওই রকম। কিন্তু আপনার ব্যক্তিগত পছন্দের বা আপনার কর্মচারী ছিল বা আপনার কাছের মানুষ, এইগুলা হলে অন্যদের কাছের হবে না। আর অন্যদের যখন আপনি দূরের হয়ে যাবেন, তখন আপনিও আলটিমেটলি দূরে চলে যাবেন। আপনি দেখবেন যে বিএনপির যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে বা বিভিন্ন দায়িত্বশীল পোস্টে দিচ্ছে, এটা খুব স্বাভাবিক, তারই এখতিয়ার এটা দেওয়া। কিন্তু যাদেরকে কেউ চিনে না, এরকম লোক নিয়োগ দিলে এক ধরনের ইমপ্রেশন তৈরি হয় যে এ কোত্থেকে নিয়ে আসলে এতে কেউ চিনে না। আর পরিচিতদের মধ্যে যদি আপনি নিয়োগ দেন, তাদের যদি আবার সোসাইটিতে ইমপ্রেশন খারাপ থাকে, তাহলে সেটাও তখন আলোচনা হয়। আর হয়ে সব কিছু মূলে শেষে গিয়ে তারেক রহমান সাহেবের উপরই বর্তাবে। আপনার তার নিয়োগ করা লোকের ইভেন মন্ত্রীদের সফলতা ব্যর্থতা দায় কিন্তু তারেক রহমান সাহেবের উপর শেষ পর্যন্ত পড়বে। হ্যাঁ, আপনি এটা করার কোনো কারণে, এবং কৃতিত্ব যদি হয় সেটাও কিন্তু তার হবে। তার মন্ত্রীরা যদি ভালো করে, তখন কিন্তু সবাই বলবে যে হ্যাঁ, তারেক রহমান আসলে তার চয়েস আছে, উনি যাকে যেটা যেখানে দিয়েছেন বেশ ভালো করেছেন। না, কালকে একটা ভালো দৃশ্য আমরা দেখলাম যে একজন প্রতিমন্ত্রী একটি ভূমি অফিসে গিয়ে দেখলেন যে আসেনি। হ্যাঁ, এগুলো উদাহরণ হিসেবে নেওয়া ভালো। তো এটা তো আর সারাক্ষণ করা যাবে না, কাজকর্মের যে চাপ থাকবে। তো এটা ঠিক যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা গত 1.5 দশকে মনে করতো যে তারাই দেশের মালিক, বা সরকার তাদের দয়ায় এই সরকার চলছে, পরিচালিত হচ্ছে। আমরা তো রাস্তাঘাটে দেখতাম পুলিশের ট্রাফিক যারা সিপাহী সেন্ট্রি, তারা পর্যন্ত ক্রেডিট নিত যে এই সরকারকে তারাই টিকিয়ে রাখছে। তো এরকম যখন অবস্থা হয়, তখন তো সরকার শক্ত গলায় কিছু বলতে পারে না। বর্তমানে একটা সবার কাছে মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার এসছে, ফলে সরকারের কারো কাছে নতজানু হয়ে থাকার বোধহয় সুযোগ নেই, একমাত্র জনগণ ছাড়া। জনগণ সেবা চায়। আপনি জানেন যে বাংলাদেশের সরকারি অফিস বলতেই মানুষ মনে করে যে ঘুষের আখড়া, আর সেইখানে আপনার পুলিশ স্টেশন আর ভূমি অফিস, এটা আরও শীর্ষে তাদের অবস্থান, যে ভূমি অফিসে কি হয়। তো তারা তো একে তো দুর্নীতি করে, এই অভিযোগ আছেই, আবার টাইমলি অফিসও করে না। তো দুয়ে মিলে তো উনি গিয়ে আধা ঘন্টা বসে থাকেন। হ্যাঁ, পরে 10:45টার দিকে ওনার অফিসের কর্মকর্তা কর্মচারী আসছে। তো এটা তাও কি দেখেন, ঢাকার কাছে নারায়ণগঞ্জের চিত্র এটা। তাহলে আপনি বলেন যে এগুলো প্রান্তিক এলাকা, হাওর বাওর, তারপরে আপনার বনভূমি, যেখানে পাহাড়, এই এলাকার কর্মকর্তা কিভাবে অফিস করে তাহলে? তো এটা ভালো যে ওনার মাধ্যমে একটা মেসেজ হয়তো সরকারি কর্মচারীরা পেল যে তাদের ওখানেও যে কোনো সময় এরকম ভিজিট হতে পারে। আর আপনার কেন ভিজিটই করতে হবে কেন? আপনারই তো অফিস, আপনি তো চাকরিটা করে খাচ্ছেন, রুটি রুজির বিষয়। তাও আবার দেখেন রোজার মাস। হ্যাঁ, আমাদের দেশে দেখবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা রোজা, নামাজ এসবে খুবই অ্যাক্টিভ। ভালো, এটা আমরা অখুশি হচ্ছি না। কিন্তু ওই তারা এই রোজার মাসে যে ঘুষটা খায়, তখন টাকা হাতে নিতে চায় না, ড্রয়ার খুলে ধরে, এখানে দেন, অজু করে আসছি আমি। তো এই স্বভাবগুলো পাল্টাইতে হবে আর কি। যে আপনি যদি সরকারের দোষ ধরি, আমরা মন্ত্রীদের সমালোচনা করি, আমি আমার কাজটা ঠিক মতো করছি কিনা সেটাও তো দেখার বিষয়। এই জায়গাটায় আমাদের দেশের মানে সবাই সবারটা বলি, নিজেরটা শুধু বলতে চাই না। তো এখন যদি আমরা বলি যে একটি নতুন বাংলাদেশ নির্মাণ হচ্ছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, তো সেই নতুন বাংলাদেশে শুধু সরকারের দায়িত্ব না, নতুন সরকারের দায়িত্ব না শুধু, সেই দায়িত্ব আমি আপনাকেও নতুন করে উপস্থাপন করার দায়িত্ব সবার। তো সেটা যদি হয় তাহলে ভালো দেশ হবে। কারণ দেশের তো নিজের কোনো আত্মা হাত পা নেই, মানুষকে নিয়েই তো দেশ। আপনি জানেন যে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী 9টায় অফিসে আসার কথা না,
আমাদের প্রধানমন্ত্রী এখন 9টায় অফিসে যান জি প্রতিদিন অলমোস্ট, হ্যাঁ। সবাই খুব তটস্থ থাকেন যে না এটা উনি ভালো করছেন, তবে একটি জিনিস আপনার দেখবেন যে যেমন সচিবালয়ে অফিস করছেন, এটা তো আরও ভালো গতি এনেছে প্রশাসনের কাজে। একটা সময় দেখতেন আপনি যে তেজগাঁওয়ে যে প্রধানমন্ত্রী কার্যালয়, ওখানেই সাধারণত প্রধানমন্ত্রী বসতেন। কখনো কখনো আপনার যে ক্যাবিনেট বৈঠক সচিবালয়ে করতেন, সোমবার করতেন হ্যাঁ, সাধারণত। আবার এখানে ডেকে আনতেন। তবে এটা নিরবিচ্ছিন্নভাবে হয়নি সচিবালয়ে প্রধানমন্ত্রী অফিস করাটা। তো এবার উনি যেটা করছেন মানে অতীতের সমস্ত ঘাটতি প্রায় পুষিয়ে ফেলেছেন এই কয়েকদিনে, প্রায় প্রতিদিনই অফিস করছেন ওখানে। তো এইটা খুবই ইতিবাচক দিক। পাশাপাশি আমি এটাও একটু বলবো, এই আলোকটা উঠছে আস্তে আস্তে, এখনো অতটা সারা জায়গায় নেই। আপনি খেয়াল করবেন উনি খুব ক্যাজুয়াল আছেন আর কি, খুবই সাধারণ জীবনযাপন করছেন, একদম পোশাক আশাক থেকে শুরু করে অফিস করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে সিকিউরিটির বিষয়টা কিন্তু সামনে চলে আসছে। কারণ আপনি জানেন যে উনি যখন জুলাই অভ্যুত্থানের পরে দেশে ফেরার কথা, সারা জাতি উন্মুখ হয়ে আছে, বিএনপি নেতাকর্মীরা তো বটেই, সবাই আর কি তার অভাব পূরণ ফিল করছিল তখন এই না আসার পেছনে বা আসা দেরি হওয়ার পেছনে কিন্তু এই নিরাপত্তা রিজন খুব আলোচিত বিষয় ছিল। তো এখন উনি দেশে আসছেন, নির্বাচন করলেন, ক্ষমতা গ্রহণ করলেন এবং কি যে মুভ করছেন, তা স্বাভাবিকভাবে মানুষের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি সমস্ত নিরাপত্তা এখন নিশ্চিত হয়ে গেছে? তো উনি যেটি করছেন এটা শুধু তার নিজের জন্য না, তার অনুসারী, ভক্ত, দলীয় লোকজন বা জনগণের উৎকণ্ঠা বাড়াচ্ছেন। এবং বলা হচ্ছে যে উনি সরকারি গাড়ি ইউজ করবেন না, সরকারি তেল খরচ নেবেন না, পতাকাও ঠিকমতো গাড়িতে দিচ্ছেন না বা টানাচ্ছেন না। তো আমার মনে হয় যে এত ভালো না, আপনাকে নিয়ম নীতির মধ্যেই থাকতে হবে। একজন ইলেকটেড প্রধানমন্ত্রী কি সুযোগ সুবিধা সরকারের থেকে নিয়ে থাকে, আপনি নেন, আপনি নিয়ে আপনার মতো করে গরিব দুঃখীদের মাঝে দিতে চাইলে দিয়ে দেন। আপনি অফিসের গাড়ি ইউজ করবেন না, সরকারি গাড়ি, আপনি নিজের মতো করে চলবেন। আপনি আপনার কারণে রাস্তা যানজট হবে বলে আপনি তবে এটা খুব ভালো করছেন না, যদি ওনার সিকিউরিটি একটু সংকট সৃষ্টি না আপনি এটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে আপনি রাস্তায় না চললেও যানজট হবে না, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। হ্যাঁ, ইয়েস ইয়েস। আমি যাব আমার কারণে যাতে যানজট না হয় সেটা যেমন আপনি দেখছেন ভালো জিনিস, কিন্তু তার চেয়ে টেকসই জিনিস হবে ওইটা যে আপনি দেশে নাই, আপনি বাইরে গেছেন দেশের হয়ে কোনো প্রোগ্রামে, তখন কি দেশ জ্যাম পড়ে থাকবে? তখনও যাতে জ্যাম না পড়ে থাকে সেটা আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। একদম স্মার্ট প্রধানমন্ত্রী, তিনি যেন এভাবে দেশটাকে গড়ে তোলেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।